কিন্তু এই দোহারের একটি কলঙ্ক আছে, তার নাম কি? দরবেশ। এই দোহারের কলঙ্ক দরবেশ। নদী খেকো, ভূমি খেকো, দরবেশ। আমি এর আগে সম্ভবত 2022 সালের দিকে একবার এসেছিলাম। ইয়েস, মইনুট ঘাটে। কি ঘাট? মইনুট ঘাট, মিনি কক্সবাজার। তো ওই ময়নুট ঘাটের অনেক জমি জায়গা দরবেশ দখল করেছিল। এই দোহারের কলঙ্ক, অভিশাপ দরবেশ। সেই অভিশাপ থেকে আপনারা মুক্তি পেয়েছেন, সবাই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই দরবেশ জনগণের ধন সম্পদ এইভাবে দখল করেছে। সে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছিল। সে ভেবেছিল যে এই টাকা দিয়ে আমি জান্নাতে চলে যাব, কিন্তু দরবেশ আজকে দুনিয়ার জাহান্নাম কারাগারে আজকে অবস্থান করছে। অসংখ্য মানুষের টাকা আমরা যারা গ্রাহক রয়েছি ব্যাংকে রাখি, এই মানুষের টাকা সে ঋণের নামে নিয়েছে, পরিশোধ করে নাই। শেখ হাসিনা তার মাতা ছিল রূপক অর্থে, ওই দরবেশের সব ঋণ মওকুফ করে দিত। কারণ কি? কারণ ওই ঋণের ভাগ পেত শেখ হাসিনা। তো যাই হোক বন্ধুগণ, দরবেশ প্রায়ই বক্তব্য দেয়, যখন প্রিজন ভ্যান থেকে নামিয়ে তাকে কোর্টে তোলা হয়, তখন দরবেশ বলে যে ঘুমানোর জন্য একটি বালিশ পায় না, একটি কাঁথা পায় না, খাবার পায় না ঠিক মতো। এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। সেটি হলো যে অন্যের হক মেরে কেউ শান্তিতে থাকতে পারে না। পরকালেও যেমন শাস্তি হয়, এহকালেও শাস্তি হয়। সেই শাস্তি দরবেশ ভোগ করছে। আজকে বিএনপি জামাতের নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারত না, যেটি যুবদলের ভাই বক্তব্য রাখলেন যে তিনি সহ 5-7 জন একটি জায়গায় আশ্রয় নিয়েছিলেন গণ অভ্যুত্থানের সময়। যখন আমাদের সভাপতি নুরুল হক নূর তিনি কোর্টে পুলিশের হাতে গ্রেপ্তার, হাত করা পরা অবস্থায় বক্তব্য রাখলেন যে 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দেওয়া, তখন তিনি তার পরিবার নিয়ে রাস্তায় নেমেছেন। এরকম অসংখ্য মানুষ। আপনারা নিশ্চয়ই জানেন যে বিএনপি নেতা শিমুল বিশ্বাস, তার ভাই একদিন আমাদের অফিসে এসেছিলেন। তিনি বললেন যে নূর ভাই, আপনি যে বক্তব্য দিয়েছিলেন, আমার মেয়েরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, এই বক্তব্য শোনার পরে আমার মেয়েদেরকে আমি আর ঘরে রাখতে পারিনি। গণ অধিকার পরিষদ এইভাবে চেষ্টা করেছে মানুষের পাশে থাকার। এই দোহারের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়। আমরা যখন পত্র পত্রিকা ঘাটাঘাটি করি, এই দোহারে রাজনৈতিক হানাহানি, বিদ্বেষ, মারামারি, এগুলো আমরা খুব কম সংবাদই পাই। দোহারে আপনারা যারা রয়েছেন তারা এখানে সবাই দল মত নির্বিশেষে মিলেমিশে বসবাস করছেন। আমরা হাসিনার বিরুদ্ধে আমরা এক হইতে পারি নাই, যে কারণে হাসিনা 15 বছর ক্ষমতায় ছিল। যখন এক হয়েছি তখন হাসিনা আউট হয়ে গেছে। তার স্বামীর দেশ নাকি বাবার দেশ বলবো আমি জানি না, তবে তার নিজের দেশ বলা যায়, তিনি সেই দেশে চলে গেছেন। হাসিনাকে তো বাংলাদেশের নাগরিক বলা যায় না, বলা যায় না। বাংলাদেশের নাগরিক হলে সে এইভাবে ভোটের অধিকার হরণ করতো না, সে এইভাবে মানুষকে গুম খুন করতো না। ভারত তাকে পাঠিয়েছিল, দখলদারিত্ব করেছে, চাঁদাবাজি করেছে, গুম করেছে, খুন করেছে, এবং পরবর্তীতে যখন আর টিকতে পারেনি তখন পালিয়েছে। আমরা যেহেতু 2018 সালের কোটা সংস্কার আন্দোলন করেছি, 24 সালে আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল যে এই আন্দোলন শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ না রেখে জাতীয় মুক্তির আন্দোলনে পরিণত করা। এবং সেই লক্ষ্যে আমরা যেহেতু বিএনপি সহ আমরা প্রায় 42টি দল যুগপৎ আন্দোলন করেছি, এবং সেই জায়গায় নেতৃত্বের জায়গায় বিএনপি ছিল। আমরা বিএনপিকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলেছি যে এই আন্দোলন কাজে লাগাতে হবে, এবং বিএনপি সেই আহ্বানে সাড়া দিয়েছে।
অভ্যুত্থানের সময় আমরা যুগপৎ যারা আন্দোলন করেছি তারা একসাথে কাজ করেছি। যুগপথের বাইরেও জামাত ইসলাম, ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের সমস্ত ইসলামিক শক্তি, বাম শক্তি, এদেশের শিল্পী, সাংস্কৃতিক শক্তি, সবাই মিলে আমরা একযোগে রাজপথে নেমেছি, ধাক্কা দিয়েছি এবং হাসিনার পতন ঘটিয়েছি। এই আন্দোলনে কারোর কম অবদান, কারোর বেশি অবদান এটি নয়, সবার অবদান ছিল। এখন কে বেশি অবদান রেখেছে, কে কম রেখেছে, সেটি নিয়ে তর্কে জড়ানো এই মুহূর্তের কাজ না। আমাদের এখনকার কাজ হলো জাতীয় ঐক্য, সংহতি, সম্প্রীতি, আমাদের ভিতরে ভ্রাতৃত্ববোধ, একে অপরকে সম্মান করা, হানাহানি বিদ্বেষের রাজনীতি পরিহার করা। এই যে ইফতারের সময় আমরা সকল দল, ফ্যাসিবাদ বিরোধী শক্তি যেভাবে এক হয়েছি, আমরা কি সারা বাংলাদেশে এইভাবে একতাবদ্ধ থাকতে পারি না? ইনশাআল্লাহ। এক থাকলে আমরা জিতি, আর বিভক্ত হয়ে গেলে আমরা হারি। আমরা চাই জাতীয় ঐক্য, সংহতি, আমরা চাই সবাই মিলেমিশে বসবাস করতে, আমরা চাই শান্তি, নিরাপত্তা। এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি ওইভাবে উন্নত হয়নি। আপনারা যদি রাজনৈতিক দলগুলো এক থাকেন, একতাবদ্ধ থাকেন, পাড়া মহল্লায় কোনো চাঁদাবাজি চলবে না। আপনারা যদি এক থাকেন, দখলদারিত্ব চলবে না। আপনারা যদি এক থাকেন, কেউ অনিরাপত্তাহীনতায় ভুগবে না। সুতরাং আমার আহ্বান এই দুহারবাসীর প্রতি, এক থাকুন, একতাবদ্ধ থাকুন। কে বড় দল, কে ছোট দল, এটি ভুলে যান। আমাদের প্রত্যেকের অবদান ছিল, এই কারণে আমরা জয়ী হয়েছি। এখন যদি আপনি বড়, আমি ছোট, আমি মাঝারি, এই চিন্তা করে আমরা বিভাজনে যুক্ত হই, আবারও হাসিনা উইল কাম ব্যাক, শেখ হাসিনা আবার ফিরবে। সুতরাং আপনি আমার ভাই, সহযোদ্ধা, আমরা একসাথে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, আমরা একসাথে যুদ্ধ করেছি। যতক্ষণ না রাষ্ট্র সংস্কার হবে, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে এবং নির্বাচনের পরেও যে সরকার আসবে, সেই সরকার বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে তৈরি করতে পারবে না, এক থাকার কোনো বিকল্প নাই। আমি দোহার বাসীর প্রতি সেই আহ্বান রেখে জাতীয় ঐক্য, সংহতি প্রতিষ্ঠা হোক এবং আমরা যে নতুন বাংলাদেশ গঠন করতে চাই, সেই নতুন বাংলাদেশ আসুন আমরা একতাবদ্ধ হয়ে আমরা গঠন করি।